সবার শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, আমরা শুরু করি তাইলে। হ্যাঁ, আজকে আমরা চ্যাপ্টার 9 ভ্যালুয়েশন আলোচনা করবো। হ্যাঁ, তো চ্যাপ্টার 9 এখান থেকেও কিন্তু একটি ম্যাথ কম পক্ষে আসবে এবং বি পার্টেও একটা আসার সম্ভাবনা আছে। সি পার্টে তো আসবেই, বি পার্টেও একটি আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এখান থেকেও আমরা প্রায় 14 মার্ক অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, তাহলে 14 মার্ক এখান থেকেও পাচ্ছি আমরা। তার মানে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। সেই চ্যাপ্টারটাও আমরা করব এরপরে। তো চ্যাপ্টারটা প্রথমে আমরা ভ্যালুয়েশন, দুইটা ভ্যালুয়েশন করতে হবে। একটা হলো গুডউইল ভ্যালুয়েশন, আরেকটি হলো শেয়ার ভ্যালুয়েশন। হ্যাঁ, তো গুডউইল ভ্যালুয়েশন 6টি স্টেপে করতে হয়। কয়টি স্টেপ? 6টি। তো প্রথম স্টেপটা হবে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এই স্টেপটার নাম হলো ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা হলো টোটাল অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে। তো টোটাল অ্যাসেটস এর মধ্যে এখানে প্রিলিমিনারি এক্সপেন্স বা গুডউইল এই জিনিসগুলো বাদ যাবে। হ্যাঁ, এগুলো বাদ যাবে, বাদ গিয়ে এবং কারেন্ট লায়াবিলিটিস বাদ দিতে হবে। বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়েড বের হবে। স্টেপ 2, 1 নাম্বার স্টেপ কমপ্লিট করার পরে 2 নাম্বার স্টেপে যেতে হবে। কারণ 2 নাম্বার স্টেপ করতে হলে 1 নাম্বার স্টেপের অ্যান্সার লাগবে। তার মানে কি, আমি চাইলে 2 নাম্বার স্টেপটা আগে করতে পারবো না। হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়ালি করতে হবে। তাইলে দেখেন, 2 নাম্বার স্টেপে আলোচনা বের করতে হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাইলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড 1 নাম্বার স্টেপে যেটা বের হয়েছে, এইটা থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। কি করতে হবে? হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। এখন কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যেও আবার কোনো প্যাচ থাকে। ঠিক আছে, সে প্যাচগুলো কি? কারেন্ট ইয়ার প্রফিট যেটা আছে সেটা লিখবো। কারেন্ট ইয়ার প্রফিট একাধিক বছরের প্রফিট দেওয়া থাকবে। ঠিক আছে, তো একাধিক বছরের প্রফিট দেওয়া থাকলে যে সালের অঙ্ক করব সেই সালের প্রফিটকেই কারেন্ট ইয়ার প্রফিট বলবো। আর যদি কোনো সাল উল্লেখ না দেওয়া থাকে তাহলে লাস্ট ইয়ারের প্রফিটটাই হলো কারেন্ট ইয়ার প্রফিট। ঠিক আছে, তাহলে এই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে? ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এইটা মাইনাস করতে হবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থেকে যে ইনকামটা আসবে সেটা মাইনাস করতে হবে। ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটিস যদি হয় সেটি প্লাস করতে হবে। তাহলে প্লাস মাইনাস করার পরে এখানে একটা রেজাল্ট বের হবে। এই রেজাল্টের পরে এখানে ট্যাক্স মাইনাস করতে হবে। ঠিক আছে, ট্যাক্স যে রেট দেওয়া থাকবে সেটা মাইনাস করব। মাইনাস করার পরে নেট কারেন্ট ইয়ার প্রফিট বের হবে। একে 2 দিয়ে ভাগ করলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বের হয়ে যাবে। এটা আমরা এখানে লিখবো। লিখে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের হবে। ওকে, আমাদের 2 নাম্বার স্টেপের কাজ শেষ। 3 নাম্বার স্টেপে যাব। 3 নাম্বার স্টেপ বের করতে হয় এভারেজ মেইনটেইনেবল প্রফিট। খেয়াল করে দেখেন, প্রথম ক্যাপিটাল এমপ্লয়েড, 2 নাম্বার হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, 3 নাম্বার হলো এভারেজ মেইনটেইনেবল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেইনেবল প্রফিট কিভাবে বের করবেন? সেটা হলো প্রফিট গুলো, যতগুলা প্রফিট দেওয়া থাকবে, যতগুলা বছরে, 3টা বছর বা 5টা বছর বা 4টা বছর, যে কয়েক বছরে প্রফিট দেওয়া থাকবে সেই প্রফিটকে যোগ করে সেই কয়েক বছর দিয়ে ভাগ করতে হবে, এভারেজ বের করতে হবে। অর্থাৎ 5 বছরের প্রফিট থাকলে 5 বছরের প্রফিট যোগ করে 5 দিয়ে ভাগ করলে একটা অ্যামাউন্ট আসবে, তাই না? সেটি হলো এভারেজ। তাহলে এভারেজ প্রফিট, এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ঠিক এখানে যেটা করেছি। ঠিক আছে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর সাথে যেরকম অ্যাডজাস্টমেন্ট করেছি, ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট মাইনাস করব, ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটিস প্লাস করব, তারপরে ট্যাক্স মাইনাস করতে হবে। করলে আমার রেজাল্টটা বের হবে এভারেজ মেইনটেইনেবল প্রফিট। ওকে, তাহলে এভারেজ মেইনটেইনেবল প্রফিট গেল। এরপরে 4 নাম্বার স্টেপে আসবো। 4 নাম্বার স্টেপে কিন্তু বের করতে হবে নর্মাল প্রফিট। কি বের করব? নর্মাল প্রফিট। ওকে, তাইলে নর্মাল প্রফিট বের করব কিভাবে দেখেন।
নর্মাল প্রফিট বের করার জন্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কোনটা? 2 নাম্বার স্টেপে যেটা বের হবে সেটা এটার সাথে নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া থাকবে, সেই রেট গুণ করলেই আমার নর্মাল প্রফিট বের হবে। ওকে, এরপরে স্টেপ 5-এ যাব। স্টেপ 5-এ গিয়ে কি করব? আমরা সুপার প্রফিট বের করব। কি বের করব? সুপার প্রফিট। সুপার প্রফিট কিভাবে বের করব? এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট মাইনাস করব, অর্থাৎ 3 নাম্বার স্টেপের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট থেকে 4 নাম্বার স্টেপের রেজাল্ট মাইনাস করব, অর্থাৎ এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট মাইনাস করলে আমার কি আসবে? সুপার প্রফিট আসবে। এই সুপার প্রফিটটা যদি পজিটিভ আসে তাহলে আমার গুডউইল হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে আর গুডউইল হবে না। 6 নাম্বার স্টেপটা আমার করতে হবে কি হবে না এইটা কিন্তু আমি 5 নাম্বার স্টেপে গিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমার রেজাল্টটা পজিটিভ আসে তাহলে আমি গুডউইল করতে পারবো। গুডউইল কিভাবে করব? সুপার প্রফিট গুণন পারচেস ইয়ার। পারচেস ইয়ার কোশ্চেনে দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে। হ্যাঁ, তো এগুলো নিয়েও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি, কোনটা ধরে নিতে হবে, কিভাবে ধরে নিতে হবে, দেওয়া নেই তারপরেও ধরে নেওয়া লাগতেছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই না? তো এই সুপার প্রফিট যদি পজিটিভ হয় তাহলে পার্সেস ইয়ার্স দিয়ে গুণ করলে আমার গুডউইল বের হয়ে যাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কোনো গুডউইল নেই। ঠিক আছে, সরাসরি স্টেপ 6-এ গিয়ে গুডউইল সমান লিখে দিতে হবে নো গুডউইল, বিকজ the সুপার প্রফিট ইজ নেগেটিভ। ঠিক আছে, যদি নেগেটিভ হয় তাহলে এটা লিখে দেবো যে সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল। ঠিক আছে, তাহলে কয়টা স্টেপে গুডউইল বের করব শারমিন বলেন তো? গুডউইল ভ্যালুয়েশন করার জন্য কয়টি স্টেপ লাগবে টোটাল? 6টি স্টেপ লাগবে স্যার। 6টি। কি কি? প্রথমটা হচ্ছে যে ক্যাপিটাল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল তারপর হচ্ছে এমপ্লয়েড। ক্যাপিটাল ক্যালকুলেশন অফ এমপ্লয়েড কিভাবে এভারেজ বের করব? ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব? থেকে টোটাল লাইবিলিটি বিয়োগ করলে তারপর বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি মাইনাস করব। মাইনাস তবে হ্যাঁ, টোটাল অ্যাসেটের মধ্যে কিন্তু আবার ইয়ারলি তো নেওয়া যাবে না, প্রিলিমিনারি এক্সপেন্সটা নেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপরে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার পরে 2 নাম্বার স্টেপ কি? ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব? ওইটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়ের সাথে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট করলেই তো হয়, তারপর মাইনাস আবার করব। অ্যাডজাস্টমেন্ট কতগুলো থাকে হ্যাঁ, ওগুলো ক্যাপিটাল মাইনাস এমপ্লয়েড করে থেকে হাফ ট্যাক্স অফ বিয়োগ কারেন্ট করে। ইয়ার প্রফিট মাইনাস করব। তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে আবার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট কি কি? একটা হলো এটা হবে ইনকাম হচ্ছে ট্রেডিং নন, ইনভেস্টমেন্ট, এটা মাইনাস করতে হবে। আর একটি হলো আর হচ্ছে ইন্টারেস্ট অন লং টার্ম ইন্টারেস্ট লোন লায়াবিলিটিস, অফ সেটা প্লাস করতে হবে। লাইবিলিটি। হ্যাঁ, জি আর স্যার, যখন তারপর ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট আসবে তখন অবশ্যই ট্যাক্স রেট নিতে হবে। কি নিতে হবে? অ্যাডজাস্টমেন্ট আসলে অবশ্যই ট্যাক্স রেট নিতে হবে, প্রশ্নে দেওয়া থাকুক বা না থাকুক ট্যাক্স রেট তো ধরতে ট্যাক্স হবে। রেট তো সবসময় 40% না? 40% বা 50%, আপনি যেটা ধরে নেন আপনি লিখে দিবেন নিচে, অ্যাজিউম দ্য ট্যাক্স রেট ইজ 40% বা 50%, এটা আপনি ধরে নেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে গেল কি তারপর গেল? এভারেজ মেইনটেনেবল, ক্যাপিটাল এমপ্লয়েড 2 নাম্বার স্টেপ গেল। 3 নাম্বার স্টেপে কি বের করব? এভারেজ মেইনটেনেবল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট কিভাবে বের করব? সব প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার ভাগ করার পরে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট যেগুলা ওই যে ইয়াতে করছিলাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ওগুলো আসবে আর কি, ওগুলো আসলে তারপরে হ্যাঁ, ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এরপরে 4 নাম্বার স্টেপ কি? এটা হচ্ছে নরমাল প্রফিট। নরমাল প্রফিট কিভাবে বের করব? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের সাথে নরমাল রেট অফ রিটার্ন গুণ করলে বের হয়ে যাবে। হ্যাঁ, নরমাল রেট অফ রিটার্ন। নরমাল রেট অফ রিটার্ন কোথায় পাবো? নরমাল রেট অফ রিটার্ন ওইটা প্রশ্নে দেওয়া থাকবে তো স্যার। প্রশ্নে দেওয়া থাকবে, গুড। আচ্ছা, জি স্টেপ 5-এ আমরা কি করব? সুপার প্রফিট এভারেজ মেইনটেনেবল প্রফিটের সাথে নরমাল প্রফিট মাইনাস করলে বের হয়ে যাইতেছে। আচ্ছা, সুপার প্রফিটের সাথে এভারেজ সুপার প্রফিট এভারেজ বের করতে হবে মেইনটেনেবল এভারেজ প্রফিট। মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট মাইনাস করলে, তাই না? জি ওকে, স্যার। এরপর হলো গুডউইল। গুডউইলটা কিভাবে বের করব? গুডউইল হবে কি হবে না আমরা স্টেপ 5-এ গিয়েই বুঝতে বাইরে পারবো, তাই বোঝা না? যাবে।
জি স্যার, হ্যাঁ, সুপার পজিটিভ প্রফিট হলে যদি আসবে আর পজিটিভ নেগেটিভ হলে আর হয় আসতে তাহলে পারে। গুডউইল হবে, সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইল হবে না। জি স্যার। ওকে, তাইলে গুডউইল বের করার সূত্র কি? সুপার প্রফিট গুণন পার্সেস ইয়ার। পার্সেস ইয়ার কোথায় থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে। আর প্রশ্নে না দেওয়া থাকলে আমরা ধরে নিব 3 ইয়ার্স বা 2 ইয়ার্স ধরে নিব। ঠিক জি আছে, স্যার, 3 ইয়ার্সই তো ধরি সবসময়। হ্যাঁ 3 ইয়ার্স ধরে নিলেন। ওকে, 3 ইয়ার্স বা 2 ইয়ার্স বা 5 ইয়ার্স, আপনি যা হাত ধরেন, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে জি আমি আপনাদেরকে এই যে বাচ্চাদের মতো হয়তো ধরলাম যে আসলে কিভাবে করা হয়। এটা আপনাদের তো ভালো হয়েছে, আপনার রিভিশন হয়ে গেল এবং কি একদম মাথায় ঢুকে গেছে যে 6টা স্টেপে গুডউইল ভ্যালুয়েশন স্যার। করতে হবে এবং স্টেপগুলা কি কি। অন্তত আপনার এই যে গুডউইল ভ্যালুয়েশনটা করার জন্য আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন প্র্যাকটিক্যালে আসেন, কিছু অঙ্ক প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালে আচ্ছা স্যার, এটা অঙ্ক এগুলোর সাথে যদি কারোর সাথে আনসার না মিলে তাহলে তো নাম্বার দিবে না, মানে পার্সেন্টের কারণে তো এদিক ওদিক হইতে পারে। হ্যাঁ, পার্সেন্ট যখন ধরে নেবেন তখন এদিক ওদিক হবে, সেটার জন্য অ্যান্সার নাও মিলতে পারে। ওকে, আমরা 15 সালে যে ম্যাথটা আসছিল, এর ম্যাথের মধ্যে এগুলো তো বেসিক ক্লাস করাইছি আমরা আগে, তো দেখছেন। যাই হোক, এই 15 সালে ম্যাথে হালকা একটু প্যাচ লাগানো আছে, এই প্যাচটা আমরা ছোটাবো আর দেখবো। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা দেখেন। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু সাগর কর্পোরেশন। গুডউইল দেওয়া আছে 1,12,000 টাকা, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে 40,000 টাকা, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 3 লাখ টাকা, ক্যাশ দেওয়া আছে 40,000 টাকা, আদার ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 9 লাখ টাকা। এই যে আদার ফিক্সড অ্যাসেটস, এই জিনিসটাই একটা প্যাচ লাগাই দিছি। ওকে, আচ্ছা, প্যাচ কিভাবে খুলতে হবে সেটা দেখতেছি। তারপরে দেখেন মার্কেট ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট 3,60,000। ইনভেস্টমেন্ট একটা দেওয়া আছে 3 লাখ, আর একটা মার্কেট ভ্যালু দেওয়া আছে 3,60,000। ঠিক আছে, এটাও একটা প্যাচ লাগাই দিছে। অফ হুইচ টাকা 60,000 রিপ্রেজেন্ট অ্যান আইডেল ফান্ড। এই 3,60,000-এর মধ্যে 60,000 টাকা আবার আইডেল ফান্ড রয়েছে। দ্য কোম্পানির শর্ট টার্ম লাইবিলিটিস অ্যামাউন্ট 2,40,000। শর্ট টার্ম লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিসটাই হলো কারেন্ট লাইবিলিটিস। হ্যাঁ, লং টার্ম লোনস 1,20,000 অ্যান্ড ডিবেঞ্চার 2 লাখ। এই ডিবেঞ্চারটা এটাও কিন্তু লং টার্ম। হ্যাঁ, তাহলে লং টার্ম লাইবিলিটিস যদি করতে বলে তাইলে এই যে লোন এবং ডিবেঞ্চার এই দুইটাই হবে। হ্যাঁ, রিজার্ভ ফান্ড দেওয়া আছে 50,000 টাকা, নেট প্রফিট দেওয়া আছে 2010 সালে 1 লাখ, 2011 সালে 30,000, 2012 সালে 70,000। কয়টা বছরের প্রফিট দেওয়া আছে? 3 বছরের। ওকে, নর্মাল প্রফিট expectation of similar company is 15%। এই যে নর্মাল প্রফিট এক্সপেক্টেড অফ সিমিলার 15%, এই এনআরআর দেওয়া নাই, এটা প্রশ্নে দেওয়া নাই, বাট আমি ওখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন। ওকে, ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য গুডউইল অফ দি কোম্পানি। তাহলে কোম্পানি গুডউইল ক্যালকুলেশন করেন। তাইলে গুডউইল ক্যালকুলেশন করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথম ক্যাপিটাল স্টেপ কি? এমপ্লয়েড। ক্যাপিটাল 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 এমপ্লয়েড। এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড। এমপ্লয়েড বের করার জন্য আমাকে কি করতে হবে দেখেন। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করব। তাইলে এই যে আদার ফিক্সড অ্যাসেট মানে অন্য অন্য স্থায়ী সম্পদ। তো অন্য স্থায়ী সম্পদ, তো এর মধ্যে তো স্থায়ী সম্পদও থাকতে পারে। অন্য স্থায়ী সম্পদ আবার কি? ঠিক আছে, তো স্থায়ী সম্পদের মধ্যে কোথায় কি আছে দিছে? কোনো কিছু দিছে না, তাও দেয়নি, বাট আদার ফিক্সড অ্যাসেট বলে দিছে। তাহলে এটা আমাদেরকে আদার ফিক্সড অ্যাসেট 9 লাখ, এটা আগে লিখবো, লিখে এখান থেকে লেস করতে হবে আদার্স অ্যাসেটস। তাহলে আদার্স অ্যাসেট কি কি আছে? গুডউইল আছে, প্রিলিমিনারি এক্সপেন্স আছে, ইনভেস্টমেন্ট আছে এবং ক্যাশ আছে। এগুলো সব মাইনাস করলে করলে আমার ফিক্সড অ্যাসেটটা বের হবে। ঠিক আছে, তাইলে কি করব? লেস করব আদার অ্যাসেট কি? গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ইনভেস্টমেন্ট এবং ক্যাশ। এইটা এইখানে যেটা দেওয়া আছে যে 1,12,000, 40,000, 3 লাখ আর 40,000, এই চারটা লেস করে দেব। টোটাল 4,92,000। এটা এই 9 লাখ থেকে মাইনাস করব, করলে বের হবে কত? 4,08,000 টাকা। ওকে, এখন এর সাথে কি করব? এটা ফিক্সড অ্যাসেট বের হয়ে গেল, আদার ফিক্সড অ্যাসেট যে হলো এটা বের হয়ে গেল। ঠিক আছে, এরপরে অ্যাড করব আবার মার্কেট ভ্যালু। এই যে এখান থেকে শুধুমাত্র গুডউইল এবং প্রিলিমিনারি এই দুটো বাদ দিয়ে ইনভেস্টমেন্ট এবং ক্যাশ এই দুটো আবার অ্যাড করতে হবে।
ঠিক আছে, কারণ টোটাল অ্যাসেটস এর মধ্যে গুডউইল এবং প্রিলিমিনারি যাবে না। ওকে, তাইলে এই দুইটা হলো মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কত? 3,60,000 ইনভেস্টমেন্টে, আর হলো ক্যাশ তো 40,000 আছে। তো 3,60,000 মধ্যে আবার 60,000 আইডেল ফান্ড আছে, আইডেল ফান্ডটা বাদ দিয়ে দিতে হবে। তাইলে মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট 3,60,000 থেকে 60,000 বাদ দিলে 3 লাখ, আর ক্যাশ আছে 40,000। এই দুইটা যোগ করব, যোগ করলে 3,40,000। তাহলে দুইটা যোগ করলে কত হবে? 4,08,000, আর 3,40,000 যোগ করলে 7,48,000। ওকে, এখান থেকে লেস করতে হবে কারেন্ট লাইবিলিটিস। কি কারেন্ট লাইবিলিটিস? কারেন্ট লাইবিলিটিস রয়েছে শুধুমাত্র শর্ট টার্ম লাইবিলিটিস 2,40,000 এটা। তাহলে শর্ট টার্ম লাইবিলিটিস এটা মাইনাস করতে হবে, করলে 5,08,000 টাকা হবে ক্যাপিটাল এমপ্লয়েড। হ্যাঁ, 5,08,000 টাকা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়ে গেল। 1 নাম্বার রিকোয়ারমেন্ট গেল। এইবার আসেন 2 নাম্বার, সরি 1 নাম্বার রিকোয়ারমেন্ট না, 1 নাম্বার স্টেপ। তাহলে 2 নাম্বার স্টেপে আসেন ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড? তাহলে আগে স্যার ক্যাপিটাল এমপ্লয়েড এখানে লিখে দেবো। অ্যাসেটের ভিতরে আপনি বলছিলেন না প্রিলিমিনারি এক্সপেন্স আসে না, কিন্তু এখানে 40,000 আসলো যে। উম, কোথায় 40,000? এটা মাইনাস করছি তো। এই যে আদার মাইনাস। ফিক্সড অ্যাসেট থেকে আদার অ্যাসেট, যতগুলো অ্যাসেট আছে এখানে গুডউইল, প্রিলিমিনারি, ইনভেস্ট এবং ক্যাশ, এই চারটাই ছিল, চারটাই মাইনাস করে দিয়েছি। দিয়ে এগুলো তো একবারে সবগুলোই আবার মাইনাস করা যাবে না, করে আমি ফিক্সড অ্যাসেটের কাজটা করে ফেলছি। করার পরে আবার অ্যাসেট যেগুলো রয়েছে, অ্যাসেট এখন যেটা আসবে, ঠিক আছে, এই যে এই ক্যাপিটাল এমপ্লয়েডে যে অ্যাসেটগুলো আসবে, কি কি আসবে? ইনভেস্টমেন্ট আর ক্যাশ আসবে, গুডউইল এবং প্রিলিমিনারি আসবে না, কারণ গুডউইল ভ্যালুয়েশন আমি করব, গুডউইল তো এখানে নতুন করে আসবে না। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্সটাও গুডউইলের মধ্যে পড়ে না। ঠিক আছে, এই জন্য এই দুইটা আর আসে নাই, শুধুমাত্র ইনভেস্টমেন্ট এবং ক্যাশ আসছে। এই যে ইনভেস্টমেন্ট এবং ক্যাশ এই দুইটা এই যে আবার যোগ করে দিছে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার, পারছি এবার। ওকে, তাইলে এবার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। তাইলে প্রথমে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নেব 5,08,000, যেটা বের হলো। তারপরে লেস করব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট কোনটা বলেন তো? এটা কত সালে অঙ্ক করতেছি? প্রশ্নে আছে, বলা আছে, এখানে সাল উল্লেখ নেই, বাট এখানে 3টি বছরে প্রফিট দেওয়া আছে, 10 সাল, 11 সাল, 12 সাল। এখন বলেন তো, এখন মনে করেন সাল চলতেছে 12, 2013 সালে কত প্রফিট হবে আপনি বলতে পারবেন? না হুম, স্যার, কেমনে বলতে পারবো? কেমনে বলতে পারবেন? তার মানে কি এখানে আলটিমেটলি যে 10 সাল, 11 সাল এবং 12 সালে প্রফিট দেওয়া আছে, এগুলো অলরেডি গত হয়ে গেছে, তাই না? জি তো স্যার। গত হয়েছে মানে কি, যেটা গত হয়ে গেছে, একদম লেটেস্ট যে বছরটা গত হয়েছে সেটি কারেন্ট ইয়ার। ঠিক আছে, বর্তমান বছর। ঠিক আছে, হয়তো ডিসেম্বরে এসে আমরা প্রফিটটা ক্যালকুলেশন করে ফেলছি, এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কারেন্ট ইয়ার। তাহলে লাস্ট বছরটা যেটা, সেটা হলো কারেন্ট ইয়ার, 70,000। তাহলে এটা লিখবো, কি লিখবো? প্রফিট ফর দি ইয়ার 70,000। এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্টের কোনো আইটেম এখানে নেই, কিন্তু কি আছে? আইডেল ফান্ড রয়েছে। ঠিক আছে, আইডেল ফান্ড রয়েছে, আবার লং টার্ম লোন এবং ডিবেঞ্চার রয়েছে। এগুলো থাকলে আপনাকে অ্যাডজাস্টমেন্টের, এই যে আইডেল ফান্ড, লং টার্ম ডিবেঞ্চার, এগুলোর জন্য আপনাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যদিও ক্যালকুলেশন করাটা বাধ্যতামূলক নয়, বাট ক্যালকুলেশন করাটা বুদ্ধিমানের কাজ, আপনাকে ভালো স্টুডেন্ট মনে করবে। ঠিক আছে, আর ভালো স্টুডেন্ট মনে করলে কি সুবিধা, এটা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে বলছি এর আগে। ঠিক আছে, 10 আপনার 10 মার্কের অ্যান্সার করবেন, 10-এ 12 পাবেন। ঠিক আছে, ভালো স্টুডেন্ট যদি মনে করে আপনাকে, তাইলে অবশ্যই দিতে হবে। অ্যাডজাস্টমেন্টটা কিভাবে দিবেন? এই যে 60,000 টাকা যে ইনভেস্টমেন্ট রয়েছে, এটা আইডেল বসে আছে, তাইলে এটা যদি 10% আমি ইন্টারেস্ট নেই, তাহলে আমার ইনকাম হবে। তাহলে কি করব? এই যে অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, 60,000 টাকার 10% কত হবে? 6,000 টাকা। এখন প্রশ্ন করতে পারেন 10% কোথায় পাইলাম? 10% আমি ধরে নিছি, এগুলো নিচে লিখে দেব। হ্যাঁ, এগুলো নিচে লিখে দেব। তাহলে ইন্টারেস্ট অন এটা ইনভেস্টমেন্ট কত 60,000। পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ধরতে হয়? 6 থেকে 10? আপনি যা ধরেন, কোনো ইয়া নাই, আপনি 15% ধরতে পারেন, 20% ধরতে পারেন, 10% ধরতে পারেন, আপনি ধরে নেবেন। ধরে নিতে তো আপনার অসুবিধা নাই, আপনি যেটা ধরে নিছেন খালি
এক্সামিনারকে বলে দিবেন যে আমি এটা ধরে নিছি, তাহলে এই রেটে ক্যালকুলেশন করেন। ঠিক আছে, এক্সামিনার সেই রেটে ক্যালকুলেশন করবে, আপনার ক্যালকুলেশন ঠিক থাকলে উনি মার্ক দিয়ে দিবে। ওকে, তাহলে 10% ধরে নিলাম। ইন্টারেস্ট অন লোন, লোন দুইটা রয়েছে, একটা হলো ডিবেঞ্চার রয়েছে, আরেকটি হলো লং টার্ম লোন আছে। এই দুইটাইতে ইন্টারেস্ট দিতে হবে। তাইলে 1,20,000 আর 2 লাখ, মোট কত? 3,20,000। এই 3,20,000-এর 10% 32,000। ঠিক আছে, তাইলে একটা প্লাস একটা মাইনাস, এটা এখানেই লেখা উচিত ছিল অবশ্য। আচ্ছা, না লিখলো। তাইলে কি 6,000 মাইনাসের আর 32,000 প্লাসের, তাহলে অ্যাডজাস্টমেন্ট করলে কত হবে? 26,000 প্লাস হবে। তাইলে 60,000, 70,000 আর 26,000 যোগ করলে 96,000। এখান থেকে লেস করব ট্যাক্স রেট। ট্যাক্স রেট আপনি 40% ধরতে পারেন, 50% ধরতে পারেন। তো আমি 50% ধরছি এখানে। তাইলে 50% ধরে নিচ্ছি। যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তখন কিন্তু অবশ্যই ট্যাক্স দিতেই হবে। প্রশ্নে দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ, কোনো আমাদের প্যারা নাই, প্রশ্নে যে রেট দেওয়া আছে সেটাই ধরে নিব। কিন্তু প্রশ্ন না দেওয়া থাকলে যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তখন ট্যাক্স লাগবে। ঠিক আছে, তাহলে ট্যাক্স রেট 50% আমি ধরে নিচ্ছি এখানে। তাহলে 96,000 টাকার 50% 48,000। তাহলে 96,000 থেকে 48,000 মাইনাস করলে 48,000 হবে। ওকে, 48,000 একে 2 দিয়ে ভাগ করলে আমার হাফ বের হয়ে যাবে। তাহলে 48,000-এর অর্ধেক কত? 24,000। এবার 5,08,000 থেকে 24,000 মাইনাস করলে 4,84,000। এটি হলো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। স্টেপ স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 1 আর 2 যদি কমপ্লিট হয়, তারপরে 4টে স্টেপ খুব দ্রুতই কমপ্লিট হয়ে যায়, তাই না? এরপরে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করব। এভারেজ মেইনটেনেবল প্রফিট 3 বছরের প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করব, 66,667 টাকা আসে। অ্যাড করব অ্যাডজাস্টমেন্ট ফ্রম স্টেপ 2। এই যে অ্যাডজাস্টমেন্ট কি আসলো এখান থেকে? অ্যাডজাস্টমেন্ট এই যে 26,000 টাকা আসছে, তাই না? ঠিক আছে, 26,000 টাকা সরাসরি লিখবো, এখানে আর ডিটেলস লেখার দরকার নেই। আর লিখলেও লিখতে পারেন আপনি, সমস্যা নাই। এখানে যে অ্যাডজাস্টমেন্টের যে ডিটেলস আছে এইটাই এখানে কপি পেস্ট করতে পারেন, অথবা অ্যাডজাস্টমেন্টের যে অ্যামাউন্টটা আসছে 26,000, এটা লিখতে পারবেন আপনি, এখানে ব্র্যাকেটে মেনশন করে দিবেন ফ্রম স্টেপ 2 26,000। ওকে, তাহলে যোগ করলে কত হবে? 92,667। এখান থেকে ইনকাম ট্যাক্স মাইনাস করবেন 46,600, 333 টাকা মাইনাস করলে 46,334 টাকা এভারেজ মেইনটেনেবল প্রফিট বের হয়ে যায়। এরপরে কি করতে হবে? ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট। নরমাল প্রফিট বের করার জন্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয় থেকে নরমাল রেট অফ রিটার্ন গুণ করতে হবে। নরমাল রেট অফ রিটার্ন কত আছে? 15%। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 4,84,000। তাহলে 4,84,000 15% করলে কত হবে? 72,600। তাহলে আমার নরমাল প্রফিট বের হয়ে গেল। এরপরে সুপার প্রফিট ক্যালকুলেশন করতে হবে। সুপার প্রফিট সমান কি? এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট কত আসছে? 46,334 টাকা। আর নরমাল প্রফিট কত? 72,600। 46,334 টাকা থেকে 72,600 মাইনাস করলে 26,266 টাকা আসে মাইনাসের, তাই না? তাহলে মাইনাসের আসলে কি গুডউইল হবে? হবে না, হবে না। মাইনাসের আসলে গুডউইল হবে হবে না। না। তাইলে আমরা গুডউইল সমান কি লিখবো? সিন্স দি সুপার প্রফিট ইজ নীল সো দি ফার্ম হ্যাজ নো গুডউইল, বা সিন্স দি সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দি ফার্ম হ্যাজ নো গুডউইল, এটা লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে ইনফরমেশন দিয়ে দিবেন। এই যে অ্যাজিউম দ্য রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 10%, অ্যাজিউম দ্য রেট অফ ইন্টারেস্ট অন লোন ইজ 10%, অ্যাজিউম দ্য রেট অফ ট্যাক্স ইজ 50%। এটা আমরা ধরে নিয়েছিলাম, এগুলো লিখে দিব। অবশ্যই ধরে নিলে সেটা লিখে দিতে হবে। হ্যাঁ, যদি না লিখে দেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আর পরীক্ষার হলে বিপদে পড়া মানে স্যার কি? আমার এখানে একটা প্রশ্ন আছে। যে প্রশ্ন করেন। স্যার আপনি এখানে আদার অ্যাসেটটাকে টোটাল অ্যাসেট হিসেবে ধরেছেন? আদার ফিক্সড অ্যাসেট যেটা টোটাল টোটাল আদার টোটাল অ্যাসেট আদার থেকে আদার ফিক্সড অ্যাসেট যেটা দেওয়া আছে ওখান থেকে আমার যে টোটাল বাকি যে অ্যাসেট গুলো আছে সেটা বাদ দিয়ে
আমি হলো ফিক্সড অ্যাসেটটা বের করে নিছি। হ্যাঁ, আদার ফিক্সড অ্যাসেট বলতে আসলে কোনো কিছু নাই ওখানে। প্রশ্নে এই জিনিসটা একটু প্যাচ লাগাই দিছে, এই জন্য এই প্যাচটা সরানোর জন্য আদার ফিক্সড অ্যাসেট থেকে বাকি অ্যাসেট গুলো বাদ দিয়ে আমি ফিক্সড অ্যাসেট বের করে নিছি। তো নেওয়ার পরে ফিক্সড অ্যাসেট গেল, এখন তারপরে তো আমার বাকি অ্যাসেট গুলো আবার যোগ স্যার করতে হবে। জি, টোটাল টোটাল এটার সঙ্গে যদি এই সবগুলো যোগ করা হয় তাহলে তো টোটাল অ্যাসেট পাওয়া যায়, তাই না? মানে টোটাল অ্যাসেট আদার তো আমার, ফিক্সড আপনার অ্যাসেট। ক্যাপিটাল এমপ্লয়িটিতে টোটাল অ্যাসেট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা পুরোটাই আসবে না। তো ক্যাপিটাল এমপ্লয়েডের জন্য কিছু অ্যাসেট আসছে যেগুলো আসবে না, যেমন প্রিলিমিনারি এক্সপেন্স, এটাকে অ্যাসেট হিসেবে কাউন্ট করি, বাট ক্যাপিটাল এমপ্লয়েডিতে আসবে না। গুডউইল, এটাকেও ঠিকই আমরা আছে অ্যাসেট হিসেবে কাউন্ট করি, স্যার, আমি এটা বলতে আসবে চাচ্ছি না। এই সবগুলো যদি যোগ করা হয় তাহলে টোটাল অ্যাসেট পাওয়া যায়। টোটাল অ্যাসেট থেকে যেগুলো আসবে না সেগুলো বিয়োগ করলেই তো আপনার হলো ক্যাপিটাল এমপ্লয়েডের যে অ্যাসেট দরকার যেটা সেটা তো চলে আসে। এখানে আদার ফিক্সড অ্যাসেট থেকে কেন মাইনাস করা হলো? আদার ফিক্সড অ্যাসেট বলতে কিছু আছে? না হুম, না, আদার অ্যাসেট আছে, আদার ফিক্সড অ্যাসেট বলতে কিছু নাই। তাইলে এই জন্য এই যে প্যাচটা লাগাই দিছে দেখে ওই যে মাইনাস করে এগুলো করা হয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি বুঝছি, যে ওইটা সরাসরি তো প্লাস মাইনাস করলে তো আমার এই রেজাল্টটা চলে আসতো, আমার এখানে মাইনাস করার কি দরকার আছে? ঠিক আছে, কিন্তু ওই যে কথাটা ওখানে প্যাচ লাগাই দিছে এই জন্য মাইনাস করে ওইভাবে দেখানো লাগছে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর ম্যাথটা কি ছিল? 19 সালে এসেছিল। এও পারবেন এটা। The information given below related to Megla Limited, total asset দেওয়া আছে 70 লাখ, which include the following: গুডউইল দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে, ইনভেস্টমেন্ট টোটাল দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে। এই অঙ্কটা 2 নম্বর অঙ্কের মতোই। হ্যাঁ, টোটাল অ্যাসেট 70 লাখ, এর মধ্যে গুডউইল এবং প্রিলিমিনারি এক্সপেন্স এই দুইটা আবার বাদ যাবে। ইনভেস্টমেন্ট এবং ক্যাশ আছে। তবে আবার মার্কেট ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট এখানে দেওয়া আছে 15 লাখ, কিন্তু মার্কেট ভ্যালু দেওয়া আছে 18 লাখ, এর মধ্যে আবার 3 লাখ আইডল ফান্ড দেওয়া আছে। দ্য কোম্পানির শর্ট টার্ম লাইবিলিটিস দেওয়া আছে 22 লাখ, অ্যান্ড ডিবেঞ্চার দেওয়া আছে কত, 6 লাখ। তার মানে এইটা ডিবেঞ্চার যেটা সেটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা লোন। হ্যাঁ, আর এটা কারেন্ট লাইবিলিটি 22 লাখ। দ্য ব্যালেন্স অফ কোম্পানি রিজার্ভ ফান্ড টাকা দেওয়া আছে 2,50,000। ওকে। Profit earned by the company before provision of taxation for the last 3 years, এটা ট্যাক্স ধরা বা বাদ দেওয়ার আগে কত, 9 লাখ 21 সালে, 20 সালে 8,50,000, 19 সালে 6,50,000। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি অ্যাট 40%, তাহলে ট্যাক্স রেট 40% বলে দিছে। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন দিস সিমিলার বিজনেস মে বি টেকেন অ্যাট 12%, তার মানে এনআরআর নর্মাল রেট অফ 12%। তারপরে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল ফর দি কোম্পানি। তাইলে এটা পারবেন একদম 2 নম্বর অঙ্কের মতোই। ঠিক আছে, 2 নম্বর অঙ্কের মতোই এখানে টোটাল অ্যাসেট থেকে আদার অ্যাসেট গুলো বাদ দিবেন, দিয়ে আবার সবগুলো যোগ করে দিবেন, দিলেই হয়ে যাবে। যদিও করে দিছি আমি, অঙ্কটা মনে হয় আপনাদের ক্লাস নেওয়ার সময় আমি করে দিছিলাম মনে হয়। রিজার্ভ ফান্ডে আপনার এই যে গুডউইল ভ্যালুয়েশন করার জন্য রিজার্ভ ফান্ডের কোনো কাজ নাই। রিজার্ভ ফান্ড ইজ অ্যান ইন্টারনাল ফান্ড, এটা লিখে দিবেন। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট ইজ 10% ধরে নিছেন, বেসড অন 3 ইয়ার পারচেস অফ দি সুপার প্রফিট। তাহলে এটা যেহেতু পজিটিভ বের হয়েছে, তাহলে পারচেস ইয়ার ধরে নিতে হবে, যেহেতু এখানে পারচেস ইয়ার প্রশ্ন দেওয়া নাই। তাহলে 3 ইয়ার্স ধরে নিছেন সুপার প্রফিটে করার জন্য। ঠিক আছে। 20 সালের অঙ্কটা একটু দেখেন, যদি এগুলো অঙ্ক খুব একটা আসে না, তো এটা বি পার্টের অঙ্ক দেখেন। তারপরে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাট 3 ইয়ার্স পারচেস অফ দি লাস্ট 4 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট। তাহলে পারচেস ইয়ার 3 দেওয়া আছে এখানে, আর লাস্ট 4 ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে। দ্য প্রফিট অ্যান্ড লস ফর দি লাস্ট 4 ইয়ার্স আর এস ফলোস।
তাহলে কি দেওয়া আছে দেখেন, 2016 সালে 15,000 টাকা ইনক্লুডিং 4,000 টাকা প্রফিট ফ্রম সেল অফ ল্যান্ড। তাহলে ল্যান্ড সেল করে যেটা প্রফিট হবে সেটাকে অপারেটিং প্রফিট বলা যায় না, এটা এই অপারেটিং প্রফিটের মধ্যে আসবে না। হ্যাঁ, তারপরে হলো কি বলা আছে, 2017 সালে 14,000 টাকা ইনক্লুডিং লস অন সেল অফ মেশিং টাকা 500। তাহলে মেশিং সেল করে লস হয়েছে 500 টাকা, সেটা এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা আছে। তার মানে কি, কোনো ল্যান্ড বা ফিক্সড অ্যাসেট পারচেজ বা সেল করার সময় যদি লাভ বা লস হয় সেগুলো কিন্তু ট্রেডিং প্রফিটে আসে না বা অপারেটিং প্রফিটে আসে না। ঠিক আছে, ওগুলোকে মিসেলেনিয়াস ইনকাম বলা হয়, ওগুলো অপারেটিং প্রফিটে আসবে না। তার মানে এইটা তো 500 টাকা এখানে লস হয়েছে, এই লসটাই 14,000-এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। তার মানে প্রফিট 14,500 ছিল, সেটার সাথে এই মাইনাস 500 এসে 14,000 হয়েছে। ঠিক আছে, তাহলে এটা প্লাস হবে, 14,000-এর সাথে লসটা প্লাস হবে। আর এই 15,000 থেকে এই 4,000 মাইনাস হবে। 16 সালে। 18 সালে কি লস আছে 3,000 টাকা ইনক্লুডিং লস বাই ফায়ার 23,000 টাকা। তাহলে কি হয়েছে এখানে আবার আগুনে বিনষ্ট হয়েছে 23,000 টাকা, এটাও অপারেটিং লস। এই লস, দুইটা লসে যোগ হবে, তাহলে লস আছে 3,000, এর মধ্যে আগুনে বিনষ্ট 23,000, তাহলে টোটাল লস কিন্তু 3,000 আর 23,000 যোগ করলে 26,000 হবে। ওকে, তারপরে 19 সালে বলছে 20,000 টাকা ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইনটাকে ট্রেডিং প্রফিটে ধরা যাবে না, এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, এটা মাইনাস করতে হবে। তাইলে আমরা এই যে আগে প্রফিট গুলা বের করে নিই, ট্রেডিং প্রফিট বের করে নিই। তাইলে সলিউশন করার জন্য কি করব, ট্রেডিং প্রফিট ফর 2016 15,000 থেকে 4,000 মাইনাস করব। তারপরে 2017-তে এই 14,000-এর সাথে 500 যোগ করব। 2018-তে 3,000-এর সাথে 23,000 যোগ করব, এটা কিন্তু লস। আর 16-17 এগুলো প্রফিট ছিল। ঠিক আছে, 19-এও প্রফিট আছে, এই প্রফিটের মধ্যে 5,000 টাকা অ্যাবনর্মাল গেইন আছে, এটা মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে 20,000 থেকে 5,000 মাইনাস করলে 15,000। এখন এভারেজ প্রফিট করবে। এখানে দেখেন স্টেপ 1 2 করার দরকার নেই, কারণ এখানে অ্যাসেট নাই। অ্যাসেট না থাকলে তো আপনি ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে পারবেন না। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড না বের করতে পারলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডও বের করতে পারবেন না। তার মানে আপনার এবার শুধুমাত্র কি আসবে, এভারেজ প্রফিটটা আসবে। এভারেজ প্রফিট এই যে 4টা বছরে 11,000, 14,500, আবার লস আছে 26,000 এবং প্রফিট আছে 15,000, এগুলো যোগ করতে হবে। তাইলে 11,000 প্লাস 14,500 আর লসটা মাইনাস করতে হবে, মাইনাস 26,000 প্লাস 15,000। তাইলে এটা ক্যালকুলেশন করে 4 দিয়ে ভাগ করলে 3,625 টাকা আসে এভারেজ প্রফিট। তাইলে এভারেজ প্রফিট যেহেতু আছে, এখানে এই প্রশ্নে কিন্তু নর্মাল রেট অফ রিটার্নও নাই, প্রশ্নে নর্মাল রেট অফ রিটার্নও নাই। তাইলে এভারেজ প্রফিটের সাথে পারচেস ইয়ার গুণ করলেই আমার গুডউইলটা বের হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে নর্মাল রেট অফ রিটার্নও নাই, তাইলে আমরা কিন্তু, বা নর্মাল রেট অফ রিটার্ন থাকলে আবার কি সুপার প্রফিট বের করার জন্য কি করতে হয়, সরি, নর্মাল প্রফিট বের করার জন্য কি করতে হয়, নর্মাল প্রফিট বের করার জন্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর সাথে নর্মাল রেট অফ রিটার্ন গুণ করতে হয় না? তো এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তো নেই, করতে পারি নাই। তার মানে কি এখানে আমার নর্মাল প্রফিটও আসবে না। তাইলে এভারেজ প্রফিটের সাথে পারচেস ইয়ার গুণ করে দিয়ে দিব। তো পারচেস ইয়ার 3 দেওয়া ছিল, তাহলে এটা গুণ করলে 10,875 টাকা হবে। ঠিক আছে, 16 সালের অঙ্কটা দেখেন, এটা ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল ভ্যালুয়েশনটা করতে হবে। তাহলে কিভাবে করবেন দেখেন, ক্যাপিটালাইজেশন মেথডে। তাইলে এটা কি দেওয়া আছে, নেট অ্যাসেটস দেওয়া আছে 1,07,250, প্রফিট আর্নড বাই দি কর্পোরেশন বিফোর দি প্রভিশন ফর দি লাস্ট 5 ইয়ার্স দেওয়া আছে আর এস ফলো, 45,000, 48,000, 46,000, 46,000, 50,000 এবং 15 সালে 17,250। এইটা আবার বলছে আফটার প্রভিশন ফর ট্যাক্স 12,750। ওকে, তার মানে আগের গুলা দেওয়া আছে, আগের যেগুলো দেওয়া আছে সেগুলো
ট্যাক্স বাদ দেওয়ার আগে, বিফোর ট্যাক্স, বাট 2015 সালে যেটা দেওয়া আছে সেটা হলো আফটার ট্যাক্স। তাহলে আফটার ট্যাক্স এখানে ট্যাক্স কত ধরছে? 12,750। তাইলে হয় এগুলোকেও ট্যাক্স মাইনাস করে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, আর না হলে এইটার তো ট্যাক্স মাইনাস করা, তাইলে এইটাকে আবার ট্যাক্স যুক্ত করে এটার সাথে নিয়ে আসতে হবে, অর্থাৎ একই ক্যাটাগরি হতে হবে। ট্যাক্স ছাড়া একজন আর একজন ট্যাক্স সহ এই দুইজন একসাথে হতে পারবে না। দুজনকে একসাথে করতে হলে দুজনকে একই ক্যাটাগরি করতে হবে, হয় দুজনকে ট্যাক্স ছাড়া করতে হবে, না হলে দুজনকে ট্যাক্স সহ করতে হবে। ওকে, তাহলে প্রভিশন ফর দি ট্যাক্সেশন মে বি মেড at 40%. Okay, 40%. Rate of return on capital employed in the similar business may be taken কত দেওয়া আছে? 12%। তাহলে রেট অফ রিটার্ন মানে এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। কি মেথড? ক্যাপিটালাইজেশন মেথড। তাইলে দেখেন, ক্যাপিটালাইজেশন মেথড করার জন্য এখানে আমার যে নেট অ্যাসেট যেটা দেওয়া আছে, এই অ্যাসেটটা আপাতত কাজে লাগতেছে না, আমাকে প্রথমে কি করতে হবে? এভারেজ প্রফিট করতে হবে, এভারেজ প্রফিট নিতে হবে। তো এভারেজ প্রফিট কিভাবে নিব? এগুলো দেখেন, এগুলো কিন্তু একটাতেও একদম 14 সাল পর্যন্ত এগুলো ট্যাক্স ফ্রি, ট্যাক্স সহ ছিল, তাহলে এগুলো ট্যাক্স সহ নিব। আর 15 সালে একটা ট্যাক্স বাদে ছিল, তাইলে এইটাও ট্যাক্স সহ করে নিব। তাহলে 17,250-এর সাথে এটা ট্যাক্স ছিল 12,750, এটা যোগ করে দিব। যোগ করে দিলে কত হবে? 30,000 হওয়ার কথা, তাই না? তাহলে এভারেজ প্রফিট 45,000, 48,000, 46,000, 46,000 প্লাস 50,000 প্লাস এই যে 17,250 প্লাস 12,750, এটা একসাথে করে দিব। এই দুইটা কিন্তু একটা বছরেরই, হ্যাঁ। তাহলে টোটাল কত ইয়ার্স হলো? 10 থেকে 15 সাল পর্যন্ত 6টা ইয়ার্স হয়েছে। এখন এই একে 6 দিয়ে ভাগ করলে আমার এভারেজ বের হয়ে যাবে, বাট এভারেজ বের হবে এটা কিন্তু ট্যাক্স সহ, এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স আছে কত? 40%। তাইলে এর সাথে যদি 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করে দিই তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য 1 মাইনাস 0.40 গুণ করে দিছি, অর্থাৎ এই যে 44,177 টাকা, এটা হলো এতটুকুর এভারেজ, এর সাথে 0.60 গুণ করলে 26,500 টাকা হয়। তাহলে এভারেজ প্রফিটাল হলো। এখন ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হবে। ক্যাপিটালাইজ ভ্যালু বের করার জন্য এভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করব, 100 দিয়ে গুণ করব। এভারেজ প্রফিট কত? 26,500। নর্মাল রেট অফ রিটার্ন কত? 12%। এখন এখানে একটা কথা আছে, এই 12% যদি আপনি পার্সেন্টেজ উঠাই দিয়ে 0.12 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে 100 গুণন দেওয়া যাবে না। আর যদি সরাসরি 12 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে 100 গুণন দিতে হবে, ঠিক আছে? এখন আপনি যেভাবে করেন, যেহেতু 12% দেওয়া আছে, এই পার্সেন্টেজের জন্য এখানে 100 গুণন অবস্থায় আসছে। যদি পার্সেন্টেজ উঠাই দেন 0.12 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে আর 100 গুণন দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে 26,500 কে আমি 12 দিয়ে ভাগ করছি সরাসরি, এই জন্য 100 দিয়ে গুণ করছি, বললে 2,20,833 টাকা হলো। এখন ক্যাপিটালাইজ ভ্যালু করব। ক্যাপিটালাইজ ভ্যালু বের করব, এভারেজ প্রফিট ডিভাইডেড নরমাল। এটা আরেকটা করে দিছি, মানে ওই যে আমি যেটা বলতেছিলাম এতক্ষণ, ঠিক আছে? এটা আলাদা। এবার গুডউইল বের করব। ক্যাপিটালাইজ মেথডে গুডউইল বের করার সূত্র হলো ক্যাপিটালাইজ ভ্যালু থেকে নেট অ্যাসেট মাইনাস করব। ক্যাপিটালাইজ ভ্যালু কত হলো? 2,20,833, আর নেট অ্যাসেট আছে 1,07,250। এটা মাইনাস করলে আমার রেজাল্ট আসে 1,13,583 টাকা। এইটাই গুডউইল, ঠিক আছে? তাহলে এইভাবে করতে থাকেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেয়ার ভ্যালুয়েশনটা করাবো, ঠিক আছে? না আজকে আরো আবার ক্লাস করবেন? স্যার এখানে তো ট্যাক্স রেট 40% দেওয়া আছে, তাহলে আবার এখানে 1 মাইনাস ট্যাক্স রেট, এটা কেন করছি? সরাসরি 40% দিয়ে করলে হবে না? 40% সরাসরি কেমনে করবেন? তাহলে এভারেজ থেকে ট্যাক্স মাইনাস করেন। এই যে 44,167 থেকে ট্যাক্স